দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং পলিসি বিশ্লেষক জনাব মেজর জামান। থ্যাংক ইউ মেজর জামান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে একটি আনন্দের খবর হলো রামিসা হত্যা মামলার রায় হয়েছে খুব দ্রুত সময়ে। সেই সাথে একটু দুঃখের সংবাদ হলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আশপাশের যে আমাদের বর্ডারগুলো আছে সেখান থেকে প্রতিদিনই পুশব্যাক করার চেষ্টা করছে ভারত তাদের জনগণকে আমাদের দেশে। এটা নিয়ে আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে এক ধরনের আতঙ্ক, বিশেষ করে আমাদের দেশের যারা মানুষ আছেন এবং ওই দেশের পশ্চিমবঙ্গে যারা নানা সময়ে ওই দেশের যারা আছেন তারাও খুব আতঙ্কের ভিতরে আছেন যে আসলে কি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই। প্রথমে একটু রামিসা হত্যার বিষয়টি নিয়ে আনতে চাই যে আমরা যেটা দেখলাম যে রামিসা হত্যার বিচার খুব দ্রুত সময়ে হলো। এটা কি একটা বাংলাদেশের জন্য একটু নজিরবিহীন ঘটনা কিনা? আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাকে কৃতজ্ঞতা যে আমাকে স্মরণ করার জন্য। তো এখন আমরা এই যে রায়টা হলো, এই রায়টা আমি সরকারকে সাধুবাদ জানাই এবং এর সাথে যারা জড়িত, তদন্তের সাথে জড়িত আইন বিভাগ সবাইকে সাধুবাদ জানাই, কারণ এটা আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমি কয়েকদিন আগে দেখছিলাম, আপনার মনে আছে সিরিয়াল কিলার রাসু, সেই রাসু তার 17 বছর আগে তার বিচার হয়েছে, কিন্তু সে এখনো জীবিত আছে, কিন্তু ডেথ সেলে আছে। তো আমার কনসার্ন হচ্ছে নিম্ন আদালতে রায় হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা প্রত্যাশিত, এবং সরকার সর্বপর্যায়ে সরকার প্রধান থেকে শুরু করে সবাই যে এই বিষয়টার উপরে অত্যন্ত দরদ দিয়ে এবং এটাকে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব গুরুত্ব দিয়েছেন এমন সরকার প্রধান থেকে সমস্ত। কিন্তু এখনো জনমনে এক ধরনের প্রশ্ন আছে, জনমনে বলতে আমরা পরিবারের ভিতরে অনেকে প্রশ্ন আছে, তারা খুব খুশি, কিন্তু যে আপনি যে রাসু হত্যার কথাটা বললেন সেরকমই এক ধরনের সংশয়, এটা কি এই যে নিম্ন আদালতে রায় দিল এটা কি দ্রুত কার্যকর হবে কিনা, এবং তারা দ্রুত কার্যকর চায়। আপনার কি মনে হয় সেই বিষয়টা? এটা আমার কাছে, যেমন এই প্রসঙ্গে আমি বলি, মেজর সিনহা হত্যার জন্য ওসি প্রদীপ, তার কিন্তু চূড়ান্ত রায় এখনো হয়নি। তো কত বছর হয়ে গেল? তো দেশের সবচেয়ে আলোচিত অন্যতম আলোচিত একটা ঘটনা। তো এটা হচ্ছে উচ্চ আদালতের যে বিষয়গুলো হচ্ছে যে মামলা জট। এখন আমরা জানি মামলা জট আছে, এখন সেটাকে সেই জটটা খুলবে কে? খুলছে না। কিন্তু প্রশ্ন করলেই যথাযথ কর্তৃপক্ষ বলেন যে মামলা জট আমরা অতিক্রম করার চেষ্টা করছি। তো এটাতে কিন্তু বিচারের চূড়ান্ত রায় না হলে সেটা বোঝা যাচ্ছে না। আপনার একটু পিছনে ফেরত নিয়ে যাচ্ছি, ইউসিবির একজন ডাইরেক্টর ছিলেন হুমায়ুন জহির, ওনার হত্যাকাণ্ডের পরে যখন সরকার পরিবর্তন হলো, যাকে ধারণা করা হচ্ছিল মূল আসামি, উনি কিন্তু পার পেয়ে গেছেন। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির যে বর্তমান সংবিধানের তাদের যে ক্ষমতা, তার মধ্যে যে ক্ষমতাটা সবচেয়ে বেশি ওনারা ব্যবহার করেন সেটা হচ্ছে আসামিদেরকে রাজনৈতিক বিবেচনায় যে মার্জনা করার বিষয়টা। সুতরাং এইটা আবার ওরকম কিছু হবে বলে মনে হচ্ছে না, তবে যাতে না হয় সেজন্য দ্রুত বাস্তবায়ন করা দরকার, এবং যারা ভুক্তভোগী তাদের প্রত্যাশা যেন রায় দ্রুত বাস্তবায়িত হোক। কিন্তু এই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি বলছেন যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে খুব এই জায়গায় আলোচনা, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় আলোচনা হওয়ার কারণে কিন্তু এই পদক্ষেপটা হলো। এখন কি আমরা এই রায়টাকে ঘিরে বলতে পারি যে সুশাসনের যে আমরা দৃষ্টান্ত তৈরি হলো, এটা যে সাধারণ মানুষরা একসময় বলতেছিল যে বিচার পায় হীনতায় ভুগেন, তারা বিচার পান না, এই জন্য কোর্টে যান না, এই জন্য পুলিশের কাছে যান না, আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে কি একটু হলেও কি উত্তরণের সুযোগ তৈরি হয়েছে? এটা একটা ভালো দৃষ্টান্ত হয়েছে, কিন্তু আমি যদি নিকট অতীতের কতগুলো বিষয়, জুলাই হত্যাকাণ্ডের যে বিচার চলমান ছিল, আমরা কি গত 3 মাসে সেটার কোনো জানতে পেরেছি যে কি হচ্ছে? মনে হয় একটা থমকে আসে।
ওখানে চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছে, নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং একজন প্রসিকিউটর চিটাগাংয়ের একজনকে ঘিরে অনেক টাকার লেনদেনের ব্যাপারেও খবরটা এসেছে। কিন্তু জুলাই হত্যাকাণ্ডের মতো এত, এবং সেখানে বড় সুবিধা ছিল যে জাতিসংঘের তদন্ত কমিশনের কিন্তু একটা রিপোর্ট ছিল। সো আন্তর্জাতিকভাবে মানে যেভাবে তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করা হয়েছে বা এই বিষয়টা সামনে আনা হয়েছে, তারপরেও আমি তেমন কোনো অগ্রগতি দেখছি না। আমরা একটু খেয়াল করে দেখেন যে সীমান্তে এক ধরনের আতঙ্ক, আমরা কিছুদিন আগে দেখেছি গরু পাচার টাচার নিয়ে এক ধরনের আতঙ্ক, এখন তো দেখছি মানুষ পাচার করা হচ্ছে। আগে গরু পাচার করতো ভারত, এখন মানুষ পাচার করে দিচ্ছে। তাদের যত সংকট আছে সেই সংকট এখানে ঠেলে দেওয়া, যে এই যে এইটা থেকে আসলে এইটা নিয়ে আপনার কাছে কি ধরনের তথ্য আছে? এটা আমাদের জন্য খুব বিব্রতকর এই অর্থে যে পার্শ্ববর্তী একটা দেশ এই কাজটা করছে। আপনি দুটা জিনিস আছে, একটা আন্তর্জাতিক আইন আছে, যদি আপনার দেশে কোনো অবৈধ অভিবাসী অন্য কোনো দেশ থেকে ঢুকে, তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে, এনে অথবা আপনি যে দেশ থেকে আসছে তাদের বিবেচনায় তাদের বলতে হবে যে আমরা এই মানুষগুলো ধরেছি, এই তাদের নামীয় তালিকা, তোমরা দেখো যে এগুলো তোমাদের দেশের নাগরিক কিনা, যদি হয় তাহলে তুমি ফেরত নিয়ে যাও। এটা হচ্ছে নিয়ম। আবার বাংলাদেশের সাথে কিন্তু যেটা খুব আলোচিত হচ্ছে, শেখ হাসিনা ভারতে এবং আওয়ামী লীগের প্রায় 45,000 মানুষ নেতাকর্মী ভারতে আশ্রয় নেওয়ার পরে এই প্রত্যার্পণের ক্ষেত্রে যারা আছে যে ভারত এবং বাংলাদেশের সাথে বন্দি বিনিময়ে একটা চুক্তি আছে, এবং এটা করা হয়েছিল ওই যে পরেশ বড়ুয়াকে ফেরত দেওয়ার কে কেন্দ্র করে। কিন্তু সেইটা আছে, তো তার মানে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের একটা সমঝোতার প্রেক্ষিতে এবং একটা স্বাভাবিক প্রক্রিয়ায় এটা বিনিময় হওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে কাকে ধরে নিয়ে আসছে, এবং তাদেরকে আমি এই জায়গাটায় আমি খোঁজ করে দেখলাম যে কোনো সময় কোনো নির্জন দ্বীপে অথবা রাত্রে এভাবে করার চেষ্টা করছে। তো এটা বাংলাদেশকে ছোট করার একটা হীন প্রচেষ্টা। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে তাদের অনেক কষ্ট, খালি 71 নিয়ে আসে আমরা তোমাদের স্বাধীন করে দিয়েছি, কত বড় একটা অমর্যাদা করা আমাদের কথা। এবং এর জন্য অবশ্য আমাদের অনেক ভূমিকা আছে, কারণ আমরা খালি ভারত প্রতিবেশী ঠিক আছে, আবার অনেকে একটা কথা বলেন প্রতিবেশী পরিবর্তিত হয় না, প্রতিবেশী পরিবর্তিত হয় এবং সময়ের ব্যবধানে। আজকে যারা প্রতিবেশী, ওই রাষ্ট্রগুলো যদি আবার ভিন্ন হয়ে যায়, এটা হচ্ছে, এটা একটা অসম্ভব প্রক্রিয়া না, তাহলে তখন প্রতিবেশী আপনার নতুন হচ্ছে। সুতরাং তো এখন যারা প্রতিবেশী আসে তাদের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দুইটা, মানে আমি হেনরি কিসিঞ্জারের একটা কথা বলে যে there is no permanent friend and foe in the international relation but only permanent interest। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় সময়ের ব্যবধানে আপনার বন্ধু পরিবর্তিত হবে। তা আমরা বন্ধু শব্দটা আমি ব্যবহার করি না ভারতের ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে আমরা বলি তার একজন প্রতিবেশী, দ্যাটস ফাইন। কারণ 1971 সালের পর থেকে আমি যদি প্রত্যেকটা স্টেপ যদি আমি হিসাব করে দেখি, তারা বন্ধুর মতো খুব আচরণ করেছে বলে আমার কাছে কোনোভাবেই মনে হয়নি। আমি একটু ছোট্ট প্রশ্ন করি এই জায়গাতে, আপনার বর্ডার কিলিং নিয়ে কথা বলছি, আমার প্রশ্নটা হলো এই যে ভারত সবসময় বলছে যে 71-এ তারা স্বাধীনতার ক্ষেত্রে বলছে, অবশ্যই বাংলাদেশ কখনোই অস্বীকার করেনি, কিন্তু আমার যে ভারত যে স্বাধীনতা অর্জন করেছে, এই যে আমাদের যে বাংলাদেশ, এই মানুষগুলিকে অবদান ছিল কি ছিল না? কারণ আমি তো এখনো দেখি যে এই ব্রিটিশ আমলে যারা যুদ্ধ করেছেন তারা এক ধরনের সহযোগিতা পান, তার মানে কি বাংলাদেশে তো অবদান আছে না নাই? আপনাকে অনেক মোবারকবাদ, আপনি একটা ঐতিহাসিক জিনিস নিয়ে আসছেন। এবং আমাদের এখানে বর্তমান সময়ে আমি যেটার একটা বিরাট রকমের ঘাটতি দেখিয়েছে, ইতিহাস চর্চা একেবারেই নেই। কিন্তু শুধুমাত্র 71 আসলে সব ইতিহাস চর্চা হচ্ছে 71 কেন্দ্রিক। থ্যাংক ইউ। তো সেটা ছাড়া আপনার এই এবং এই মানে ব্রিটিশদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু আপনার এই মুসলমান জনগোষ্ঠী বেশি আন্দোলন করেছে। হ্যাঁ, হিন্দুদের কিছু ছিল, যেমন আমাদের প্রীতিলতা সেন, সূর্য সেন, এগুলোর কথা আসছে, ক্ষুদিরামের কথা আসছে,
কিন্তু এরকম কত ক্ষুদিরাম, এই যে ঢাকার যে বাহাদুর শাহ পার্কে ওই 1857 সালে মানে পলাশীর প্রান্তরের স্বাধীনতা হারানোর পরে 100 বছর পরে এই যে তখন বিদ্রোহ হয়েছিল, এবং সেখানে এই মুসলমান ধর্মাবলম্বীরাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা ইয়ে করছিল, এবং তাদের অনেকে ফাঁসি দেওয়া হয়েছিল এই যে আপনার বাহাদুর শাহ পার্কে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে মনে করি না, অনেক অবদান ছিল। এবং ব্রিটিশরা বিশেষ করে এই পূর্বাঞ্চলে আমাদের দেশের বর্তমানে বাংলাদেশের এই অঞ্চলে মুসলিম সংখ্যাধিক্য আগেও ছিল এবং এখন তো প্রায় 90%। তো এরা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। আমাদের সরারদি সাহেব, আমাদের ফজলুল হক সাহেব, ওনাদের খাজা নাজিমুদ্দিন, এই সমস্ত, তারপরে আবুল হাসিম, তো এনারা তো অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মানে ব্রিটিশ ইন্ডিয়া ভাগের ক্ষেত্রে। আমার যে প্রশ্ন সেটা আমি নিশ্চয়ই পেয়েছি, যে দর্শকরা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আসলে যে বিশাল বড় অবদান ছিল এই বাংলার। আমি এর মধ্যে আপনাকে বলি, যেটা হলো ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়ের যে বর্ডার, তেঁতুলিয়া বর্ডার, এবং আমাদের এই যে বেশ কিছু বর্ডারে, এর মধ্যে বেনাপোল, আপনি জানেন যে বেনাপোল আমাদেরকে পুশব্যাক করার চেষ্টা করেছে, আমাদের বিডিআর বাহিনী প্রতিহত করেছে। এর মধ্যে লালমনিরহাটে আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। এই যে সরকারের পদক্ষেপ, এর মাঝখানে একটা প্রশ্ন উঠেছে। প্রশ্নটা হলো যে এই যে আমরা বর্ডার কিলিং হয়, এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক ধরনের মন্তব্য করেছেন, সেটা নিয়ে কিন্তু নানা সমালোচনা শোনা যাচ্ছে। যে এই বিষয়টাকে আপনি আসলে কি দৃষ্টিকোণ থেকে দেখছেন? আমার মনে হয় সরকার কিন্তু ভালো পদক্ষেপ নিচ্ছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীর স্লিপ অফ টাং হয়ে গেল কিনা। এবং এই কথাটা কিন্তু এই আগের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলতেন সেটারই মনে হয় যেন দু একটা শব্দের এদিক ওদিক, সেটা সে আমার দেশের হোক বা অন্য দেশের হোক, কোনো নিরস্ত্র মানুষ, নিরীহ বলবো না, নিরস্ত্র মানুষকে কিন্তু হত্যা করেন। ইভেন যুদ্ধক্ষেত্রেও যদি কেউ নিরস্ত্র হয়, শত্রুপক্ষ, আমি জানি যে ও কিন্তু যুদ্ধ করছে, দেখি তার কাছে অস্ত্র নাই, তবু কিন্তু তাকে গুলি করা যায় না। এর জেনেভা কনভেনশনে আছে। এবং যার কোনো পালানোর পথ নাই তাকে হত্যা করা যাবে না, এটা জেনেভা কনভেনশনে বলা আছে। আর আমাদের এখানে শান্তিকালীন সময় এটা হচ্ছে। তো এটা দিয়ে আমি আগে যেভাবে বলছিলাম, তারা বাংলাদেশকে যে হেয় করে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের মর্যাদা দিতে চায় না। আপনি দেখেন আগামীকাল হচ্ছে এই ডিজি পর্যায়ে বিডিআর এবং বিএসএফ এর একটা কনফারেন্স হবে। তো এটা তো আমাদের একটা রুটিন, প্রত্যেক বছরই হয়, একবার এই দেশে হয়, আবার এটা হতে হয়, এটা 57তম কনফারেন্স। সো একবার এদেশে হয়, একবার ওদেশে হয়। তো সেখানে একটা আলোচনা হবে। কিন্তু এগুলো হচ্ছে কি, আমাদের পলিটিক্যাল লিডারশিপের ভূমিকাটা সবচেয়ে বেশি। আমাদের শির দাঁড়া খাড়া করে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে সমতার ভিত্তিতে। এবং ভারত কোনো সময় চায় না আমরা সমতার ভিত্তিতে ইয়ে করি। আপনি খেয়াল করে দেখেন যে দেশের জন্য কত মর্যাদাকর। প্রথমত আপনি ইউনূস সাহেবকে পছন্দ করেন আর না করেন অন্য কথা, কিন্তু একটা দেশ বলছে যে ইউনূস সাহেব থাকাকালীন আমরা কোনো নেগোসিয়েশন করব না। যদিও ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগ হয়েছে, কিন্তু উনি যেহেতু এই সমতার ভিত্তিতে সম্পর্কটা ইয়ে করতে চেয়েছিলেন, আপনি দেখেন এতগুলো মানুষ মেরে লোকজন ওখানে আশ্রয় নিল, তাদের ব্যাপারে কোনো কথা বলে না। তারা বরং ওখান থেকে আবার তাদের বিবৃতি দেওয়ারও সুযোগ দেয়। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা আসছে। তো এটা তো হওয়ার কথা না। ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে উনি যদি ভারতে থাকে তাহলে ওনাকে চুপ থাকতে হবে। তো উনি কি চুপ থেকেছেন, থাকছেন বা থাকবেন? সো এই পরিবেশ কারা তৈরি করলো? সুতরাং এই যে দেখেন, সমতার ভিত্তিতে রাষ্ট্র টু রাষ্ট্র, স্টেট টু স্টেট, এই সম্পর্কটাকে তারা মনে করে আমাদেরকে একেবারে ডিগ্রেড করছে। এই জায়গায় আমি ছোট্ট একটা কথা বলবো। শঙ্কর একটা বড় ভুল করেছিলেন যে এপার বাংলা ওপার বাংলা, ওনার একটা উপন্যাস যেটা 1967 থেকে 1969 মধ্যে রচনাকাল। তো ওখানে মণিশঙ্কর ওনার পুরো নাম, শঙ্কর বইয়ের নাম, সরি, এপার বাংলা ওপার বাংলা। এখন আমরা যেন নিজের অবস্থান ভুলে খালি আমরা বলি এপার বাংলা ওপার বাংলা। ওরা বলতে পারে,
কিন্তু আমাদের তো বলা উচিত না। তো এই যে মানসিকতা, আমি বলি এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে, যাতে করে আমরা স্বাধীন দেশ এইটা আমাদেরকে ধারণ করতে হবে। এবং আমরাও চাই যে স্বাধীন দেশ, আমরা কিন্তু প্রতিবেশী দেশকে অস্বীকার করছি না। প্রতিবেশীর মর্যাদা সে যদি আমাদেরকে দেয় প্রতিবেশী দেশ, আমরাও নিশ্চয়ই মর্যাদা দেব। কিন্তু আমি আজকে একেবারে শেষের দিকে চলে আসায় একটা ইস্যু আনতে চাই, শুধু আপনাকে ছোট্ট করে একটু। এই যে ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা, এটা আমরা জানি আজকে 100তম দিন। এই 100তম দিনে এসে আমরা নানা ধরনের গল্প শুনছি। আপনার কি মনে হয়, একেবারে ছোট করে জানতে চাই, যুদ্ধটা কি শেষ হচ্ছে নাকি হচ্ছে না? আপনাকে অনেক মোবারকবাদ। এই ইরানের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নিয়ে আসে। শির দ্বারা সোজা করে শত্রুকে মোকাবেলা করা। আমেরিকা হচ্ছে 1 নম্বর পরাশক্তি, তাকে মোকাবেলা করছে ইরান। এখন বলা হচ্ছে যে ইরানে এমন একটা অবস্থানে আছে যে ইরান যুদ্ধে জিতে গেছে এবং আমেরিকার জেতার আর কোনো সুযোগ নেই। তারা ওখান থেকে কিভাবে বের হয়ে আসবে সেই পথ তারা খুঁজে পাচ্ছে না। আমাদের সবারই তাই ধারণা। এবং ট্রাম্পের যে একটা বক্তব্য, সেখানে বলছিলেন যে আসলে ইরান খুব শক্তিশালী, ওর কিছু কিছু অস্ত্র এখনো আছে। এই কথাতেই বোঝা যায় যে আসলে ছোট নোকতা যোগ করার দরকার একটু, জাস্ট এক লাইনে। সেটা হচ্ছে আজকের সর্বশেষ যে খবরটা পেলাম যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খমেনির কাছে। এইটুকু খবর হয়েছে, বাকিগুলো আর কোনো খবর নেই। ধন্যবাদ মেজর জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে আমরা নানা ইস্যু নিয়ে, রামিসা হত্যা সহ আমাদের বর্ডার কিলিং সহ নানা ইস্যু নিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নানা ইস্যু তুলে ধরার জন্য। আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।